আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। করোনা পরিস্থিতিতে তোমাদের পড়াশোনা কেমন চলছে? আশা করি ভালোই চলছে। অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ক্লাসটি উপস্থাপন করব। আমি নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। শিক্ষার্থীরা, ইতিমধ্যেই আমি 6টা অধ্যায়ে তোমাদের তৃতীয় বর্ষে কৃষি ও গ্রামীণ অর্থনীতির উপর যে কোর্সটা রয়েছে সেই কোর্সটার থেকে কিন্তু আমরা ইতিমধ্যেই 6টা চ্যাপ্টার সম্পন্ন করেছি। আজকে আমরা আলোচনা করব 7ম অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে এই 7ম অধ্যায়টি দেখো এবং এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের পোস্ট করে দিব। আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো আমরা আমাদের ক্লাসে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষ, আমাদের কোর্সের নাম কি? কৃষি ও গ্রামীণ অর্থনীতি। আর আমাদের অধ্যায়ের সাথে রয়েছে ভূমি সংস্কার। আজকে আমরা এই ভূমি সংস্কার বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের কি রয়েছে? ভূমি সংস্কার বলতে কি বুঝো, কৃষি সংস্কার কি, বাংলাদেশি ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো। প্রথমেই আসি, ভূমি সংস্কার বলতে কি বুঝি বা ভূমি সংস্কারটা কি আসলে। উপযুক্ত আইন প্রণয়নের মাধ্যমে দেশের প্রচলিত ভূমিস্বত্ব ব্যবস্থার সংস্কার সাধনকেই মূলত ভূমি সংস্কার বলা হয়। অর্থাৎ ভূমির মালিকানা কিছু সংখ্যক লোকের হাতে পুঞ্জীভূত হয়ে পড়লে দেশের কৃষি উৎপাদন ব্যাহত হয়। এটা তোমরা নিজেরাও জানো। কারণ যদি কতিপয় লোকের হাতে সব কিছু কুক্ষিগত হয় তাহলে অবশ্যই উৎপাদনকে বিঘ্নিত হওয়াটাই স্বাভাবিক। তাই ভূমি মালিকানাকে সুসংহত এবং সুষম করার লক্ষ্যে ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা খুব বেশি। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, কৃষকদের আয় যত বেশি হয় এবং জীবনযাত্রার মানও হয় ঠিক সেইরূপ উন্নত। মোট কথা, ভূমির মালিকানার সিলিং নির্ধারণ, প্রকৃত চাষিদের মধ্যে জমিদান, সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ভূমি খণ্ডিতকরণ, এই সমস্ত কাজগুলোই হচ্ছে ভূমি সংস্কার ব্যবস্থার বিষয়বস্তু। অর্থাৎ লাস্টে আমরা বলতে পারি যে ভূমিস্বত্ব ব্যবস্থার ত্রুটিসমূহ দূর করে ভূমির সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ রক্ষায় ও কৃষি উন্নয়নের উদ্দেশ্যে প্রণীত বিধিবিধান এবং এর বাস্তব প্রয়োগকে আমরা কি বলছি? ভূমি সংস্কার। আর কৃষি সংস্কার কি? কৃষি সংস্কার হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রাচীন চাষাবাদ পদ্ধতির পরিবর্তে নতুন পদ্ধতি ও উন্নতি প্রযুক্তির প্রবর্তন ও প্রচলন করাকে কৃষি সংস্কার বলে। অর্থাৎ আমাদের কি চাষাবাদ পদ্ধতির পরিবর্তন বলতে আমরা কি বুঝি? যে আগে পূর্বে কি ছিল? লাঙ্গল ছিল, ট্রাক্টর ছিল না, তারপর প্রযুক্তিগত জ্ঞান ছিল না, উন্নত মানের বীজ সার ছিল না। অর্থাৎ মান্ধাতার আমলের কৃষি ব্যবস্থার পরিবর্তে নতুন পদ্ধতি এবং উন্নত প্রযুক্তির প্রবর্তন এবং ব্যবহারকে কৃষি সংস্কার বলা হয়। এরপরে আসি বাংলাদেশি ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করো। বাংলাদেশে ভূমি সংস্কার নিয়ে প্রয়োজনীয়তা আলোচনা করার জন্য আমাদের প্রথমেই আমরা জানি যে বাংলাদেশের 85% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর কিন্তু আমরা নির্ভরশীল। এটা তো তোমরা সবাই জানো। এদেশের জাতীয় আয়ের কত ভাগ অবদান রয়েছে রাখছে কৃষি? সেটা হচ্ছে 55%। কিন্তু কৃষকদের দারিদ্রতা এবং আর্থিক দুরবস্থার মূল কারণ ত্রুটিপূর্ণ ভূমি ব্যবস্থা। সুতরাং বাংলাদেশে কৃষক, কৃষি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা অপরিসীম। এখন আমরা বলবো যে ভূমি সংস্কারের প্রয়োজনীয়তাটা আসলে কি কি। ভূমির সুষম বন্টন করতে হবে, যেমন আবাদি জমির 5% রয়েছে কৃষকদের হাতে এবং ধনীদেরই রয়েছে 25%। জমির এসব অসম বন্টন দূর করতে হবে। জমির খণ্ড বিখণ্ডতা রোধ। উত্তরাধিকার আইন ও অন্যান্য কারণে বাংলাদেশি কৃষি জমি ক্রমশ খণ্ড বিখণ্ড হচ্ছে। এটাকেই রোধ করতে হবে, নতুবা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা সম্ভব হবে না। খাস জমি বন্টন। সুষ্ঠু ও বাস্তবসম্মত ভূমি সংস্কার আইনের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে খাস জমি বন্টনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এরপরে আসি সমবায় খামার প্রবর্তন। সমবায় খামার প্রবর্তন ব্যতীত আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা, উৎপাদন বৃদ্ধি করা কষ্টসাধ্য ব্যাপার। এরপরে আসি কৃষি থেকে অকৃষকদের উৎখাত। আমাদের অনেক ধনী ব্যক্তির কালো টাকা রয়েছে। এই সমস্ত কালো টাকা দিয়ে নামে বেনামে তারা জমি ক্রয় করে স্থাবর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি করে, কিন্তু তারা জীবিকার জন্য কিন্তু মূলত কৃষির উপর নির্ভরশীল নয়।
তাই লাঙল যার জমি তার এই স্লোগানের ভিত্তিতে ভূমি সংস্কার নীতিমালা কার্যকর করা উচিত। এরপরে আসি ন্যায্য মজুরি প্রদান। বাংলাদেশের কৃষকদের উপর অবিচার করে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হয়। এতে তারা কি করে? কাজে উৎসাহ পায় না, ফাঁকি দেয়। জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ। বর্তমান বাংলাদেশের জমির সর্বোচ্চ সীমা পরিবার প্রতি 100 বিঘা, কিন্তু জনসংখ্যা অনুপাতে এই জমির সীমা খুবই বেশি। প্রান্তিক কৃষকদের সমস্যা দূরীকরণ। দারিদ্র্যের অভিশাপ ও অফুরন্ত অভাবের তাড়নায় অনেক ক্ষুদে ও প্রাপ্তি কৃষক ক্রমশ ভূমিহীন কৃষকে পরিণত হচ্ছে। ভূমিহীন কৃষকদের পুনর্বাসন। বর্তমানে বাংলাদেশে প্রায় 40% কৃষক ভূমিহীন। এরা অনাহার অর্ধাহারে দিনাবৃত্তি করে। এসব ছিন্নমূল ভূমিহীনদের সমাজে পুনর্বাসিত করা প্রয়োজন। বর্গা চাষিদের স্বার্থ রক্ষা। ভূমিহীন প্রান্তিক ও মধ্যম শ্রেণী কৃষকদের ধনী ও জোরদারদের কি বলতে হবে, জোরদারদের জমিতে বর্গা চাষি হিসাবে কাজ করে থাকে। বর্গা চাষিদের স্বার্থ অধিকার রক্ষার জন্য সুষ্ঠু ভূমি সংস্কার অতীব গুরুত্বপূর্ণ। এরপরে আরও রয়েছে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে, কর্মসংস্থানের বৃদ্ধি করতে হবে, পল্লী উন্নয়ন সাধন করতে হবে, সামাজিক বৈষম্য দূর করতে হবে, রাজনৈতিক অসমতা যে রয়েছে সেটাকে দূরীকরণ করতে হবে, ক্রয় বিক্রয় সহজ করতে হবে, অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে হবে, কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। তাহলে হলেই ভূমি সংস্কার করা হলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাহলে আমরা ভূমি সংস্কার বলতে কি বুঝি, কৃষি সংস্কার কি, বাংলাদেশে ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। এরপরে আসি বাংলাদেশি ভূমি সংস্কার ব্যবস্থার ত্রুটি কি আর ভূমি সংস্কার ব্যবস্থা উন্নয়নের জন্য তোমার সুপারিশ কি হতে পারে। প্রথমেই আসি বাংলাদেশি ভূমি সংস্কার ব্যবস্থার ত্রুটি কি। বাংলাদেশের ভূমি সংস্কার ব্যবস্থার ত্রুটি আলোচনা করার জন্য হচ্ছে দেশের কৃষি উন্নয়ন বহুলাংশে উন্নত ও সুষ্ঠু ভূমি সংস্কার ব্যবস্থার উপর নির্ভরশীল। কিন্তু দুঃখের বিষয় হলেও যে দেশ স্বাধীন হবার পর এদেশে দুটি ভূমি সংস্কার আইন, যেমন 1972 সালে, আরটা কবে হয়েছে 1984-তে গৃহীত হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কিন্তু কোনোই পরিবর্তন হয়নি। বাংলাদেশি ভূমি সংস্কার ব্যবস্থার ত্রুটিসমূহ, সমস্যাসমূহ, বাংলাদেশ সরকারের ব্যর্থতাসমূহ আমরা এখন আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশি ভূমি সংস্কার ব্যবস্থার ত্রুটিগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি। চলো, প্রথমেই আছে জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ। বর্তমান ভূমি সংস্কার আইনে ব্যক্তিগত মালিকানায় সর্বোচ্চ সীমা এত উঁচুতে নির্ধারণ করা হয়েছে যে বাংলাদেশের জমি জনসংখ্যা অনুপাতে মোটেও যুক্তিসঙ্গত নয়। মালিক কর্তৃক জমি চাষ। বাংলাদেশে ভূমি সংস্কার আইনে জমির মালিককে জমি চাষ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। ভূমিহীনদের স্বার্থ রক্ষা। বর্তমান আইনে সরকারের খাস জমি ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের সমবায় খামারের মাধ্যমে বন্টন করার ব্যবস্থা রাখায় ভূমিহীন কৃষকদের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়নি। ভূমির বন্টন। 100 বিঘা পর্যন্ত জমি সর্বোচ্চ সীমা নির্ধারণ করায় ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মধ্যে ভূমি বন্টনের জন্য উদ্বৃত্ত জমি তেমন পাওয়া যায় না। বর্গা চাষিদের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়নি। এরপরে ন্যায্য শ্রম মূল্যে থেকে বঞ্চিত। ভূমিহীন কৃষকগণ ক্ষেত মজুর হিসাবে শ্রমের যোগান দিয়ে থাকে, কিন্তু তাদের মজুরি এতই কম যে ন্যূনতম জীবনযাপন করাও তার পক্ষে সম্ভব হয় না। আয়ের অসম বন্টন। বাংলাদেশে আমরা কি জানি 20% লোকের হাতে 79% জমি রয়েছে, আর এই 80% লোকের হাতে আছে মাত্র 21% জমি। জমির এরূপ অসম বন্টনের ফলে আয় বৈষম্য বেড়েছে। জমির অনুপস্থিত মালিকানা। বাংলাদেশে অধিকাংশ জমির মালিক বিভিন্ন পেশার কারণে শহরে থাকায় বিধায় তারা জমি চাষাবাদ তদারকি করতে পারে না। বিনিয়োগে অনীহা বা অনিচ্ছা প্রকাশ করা। বাংলাদেশে প্রায় 20% জমি বর্গা চাষে নিয়োজিত। বর্গা চাষে জমির মালিক ফসলের সম্পূর্ণ অংশ পায় না। আধুনিক প্রযুক্তির ব্যবহার নেই বললেই চলে। জমির খণ্ড বিখণ্ডতা। বর্তমান ভূমি সংস্কার আইনে জমির উপর বিভাজন বা বিচ্ছিন্নতা দূরীকরণের কোনো ব্যবস্থা নেই। বর্গা চাষ পদ্ধতির অদক্ষতা। মন মানসিকতার অভাবে জমির মালিকের তুলনায় বর্গা চাষিরা তেমন দক্ষ হয় না। খাজনা মাফ। 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করলেও জমির উন্নয়ন কর, সেচ কর, শিক্ষা কর প্রভৃতি বছর বছর যে হারে বাড়ছে তাতে কৃষকের করের বোঝা তেমন কিছুই কমেনি। ইজারা প্রথা। ইজারা প্রথা বাতিল হলেও বাস্তবে তা কার্যকর হয়নি।
খাস জমি বন্টন, উদ্বৃত্ত খাস জমি যে এলাকায় পাওয়া যাবে সে এলাকায় ভূমিহীনদের মধ্যে বন্টনের কথা থাকলেও বড় বড় জোরদারদের কারচুপির মাধ্যমে তা করা সম্ভব হচ্ছে না। দুর্নীতি, ভূমি বিভাগে দুর্নীতিগ্রস্ত একটি বিভাগ যেখানে ঘুষের বিনিময়ে একজনের জমি আরেকজনের নামে রেকর্ড করার ঘটনাও অহরহ ঘটে থাকে। জমি ক্রয় বিক্রয়, বর্তমান ভূমি সংস্কার আইনে কৃষক ছাড়া কেউ জমি ক্রয় করতে পারবে না মর্মে আইন আছে, কিন্তু বাস্তবে এ প্রয়োগ না থাকার মতোই। তাই বলা যায় স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যে দুটি ভূমি সংস্কার আইন প্রণয়ন করা হয়েছে তাতে ভূমিহীন প্রান্তিক কৃষকের অবস্থার তেমন কিছু পরিবর্তন হয়নি। এখানে উল্লেখ্য যে একটা বিষয় যে আমাদের ভূমির বন্টন 1984 বা 1972 সালে যে গৃহীত হয়েছে সেখানে জমির পরিমাণ সর্বোচ্চ 100 বিঘা ধার্য করা হলেও প্রকৃতপক্ষে সেটাকে নামিয়ে 60 বিঘা করা হয়েছে। কিন্তু ভূমি সংস্কার ব্যবস্থার ত্রুটির কারণে কোনো কিছুই কোনো সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এরপরে আসি ভূমি সংস্কার ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা কি করতে পারি বা আমাদের মতামতটা কি বা আমরা কি সুপারিশ করতে পারি। ভূমি সংস্কার ব্যবস্থা সরকার ঘোষিত নীতি বাস্তবায়নে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক ভূমি সংস্কার নীতি আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। দেশে ভূমি সংস্কার ব্যবস্থায় উন্নয়নের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারি, যেমন ভূমির মালিকানা। তারপর আমরা এতক্ষণ যে আলোচনা করলাম ত্রুটিগুলোর, যে ভূমির মালিকানা, কৃষি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ভূমির মালিকানা ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র আবাদি জমিগুলোকে একত্রিত করে আমরা বৃহদায়তন খামার গঠন করতে পারি। জমির সর্বোচ্চ সীমা 50 বিঘা নির্ধারণ করা উচিত, যদিও করা হয়েছে কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব হয় না, কিন্তু আমরা সেটা করার চেষ্টা করতে পারি। ভূমিহীন কৃষকদের উন্নয়ন করতে হবে, অনুপস্থিত মালিকানা রোধ করতে হবে, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রবর্তন করতে হবে, বর্গা চাষিদের স্বার্থ অবশ্যই সংরক্ষণ করতে হবে, বর্গা চাষ পদ্ধতির সংস্কার সাধন করতে হবে, জমির খণ্ড বিখণ্ডতা যে রয়েছে সেই ব্যবস্থাটাকে রোধ করা সম্ভব করতে হবে, খাজনা নীতি প্রণয়ন করতে হবে, ন্যায্য মজুরি প্রদান করতে হবে, প্রকৃত চাষিদের হাতে অবশ্যই জমি প্রদান করতে হবে, চরের জমি বন্টন করার ব্যবস্থা করতে হবে, ঋণ দানের ব্যবস্থা করতে হবে। এই পদক্ষেপগুলো গ্রহণ করা হলে দেশে কৃষকের স্বার্থ রক্ষা হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। এরপরে আসি আমরা জমির খণ্ড বিখণ্ডতা ও বিচ্ছিন্নতা কী বা ভূমিস্বত্ব ব্যবস্থা কী। প্রথমেই আসি জমির খণ্ড বিখণ্ডতা বা বিচ্ছিন্নতা বলতে আমরা কি বুঝি বা কী। একই জমি আলাদা অংশে বিভক্ত হওয়াকে জমির খণ্ড বিখণ্ডতা বা উপবিভাগ বলে বা সাবডিভিশন অ্যান্ড ফ্রাগমেন্টেশন অফ হোল্ডিংস বলা হয়। এদেশের কৃষকদের জমির গড়পড়তা আয়তন খুবই কম। সাধারণত কোনো ব্যক্তির মৃত্যুর পর তার সমস্ত জমি উত্তরাধিকারীদের মধ্যে বিভক্ত হয়ে যায়। এভাবে কোনো নির্দিষ্ট জমি বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভক্ত হওয়াকে জমির খণ্ড বিখণ্ডতা বা উপরিভাগ বলা হয়ে থাকে। আবার কৃষকদের জমিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকাকে জমির বিচ্ছিন্নতাও বলা হয়ে থাকে। বাংলাদেশের জমিগুলোর আয়তন খুবই কম, তার উপর ক্ষুদ্র ক্ষুদ্র জমিগুলো নানা স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন কোনো ব্যক্তির মৃত্যুর পর জমিগুলো উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হয়, অর্থাৎ তার ছেলে মেয়েদের মাধ্যমে যারা পাবে উত্তরাধিকার সূত্রে সেইভাবে বণ্টিত হয়। তখন উত্তরাধিকার কী করে, তাদের অংশ এক জায়গায় বা এক খণ্ড হতে না নিয়ে বিভিন্ন জায়গা বা খণ্ড থেকে নিয়ে থাকে। ফলে জমিগুলো একদিকে যেমন বিভক্ত হয় অন্যদিকে হয়ে যায় অন্য জমি থেকে বিচ্ছিন্ন। এভাবেই কৃষকদের জমিগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকাকে জমির বিচ্ছিন্নতা বলা হয়ে থাকে। এরপরে কি আমরা বলবো ভূমিস্বত্ব ব্যবস্থা কি। ভূমিস্বত্ব ব্যবস্থা কি, চলো আমরা ভূমিস্বত্ব ব্যবস্থা বা ল্যান্ড টেনার সিস্টেম বা ভূমিস্বত্ব প্রকারভেদ কত কি সেটা আমরা জানি। আমরা ভূমিস্বত্ব ব্যবস্থা কি বলি। ভূমির উপর আইনগত অধিকারী হলো ভূমিস্বত্ব, অর্থাৎ ভূমির মালিকানা ও ব্যবহার সম্পর্কিত আইন কানুন ও রীতিনীতিকেই মূলত ভূমিস্বত্ব প্রথা বলা হয়। জমির মালিককে, ভূমি ব্যবহার করে কে, ভূমির মালিককে ও ব্যবহারকারীদের মধ্যে সম্পর্ক কী, ভূমির মালিক ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কী, কীভাবে খাজনা নির্ধারণ করা হয় এবং সেটা কিভাবে আদায় করা হয়, এই প্রশ্নের সুনির্দিষ্ট ব্যাখ্যা এই প্রথায় পাওয়া যায়।
অতএব যেসব আইন কানুন ও রীতিনীতি দ্বারা ভূমির মালিকানা ভোগ দখল সংক্রান্ত অধিকার ও খাজনা আদায়ের পদ্ধতি প্রভৃতি নির্ধারিত হয় তাকেই ভূমিসত্ত্ব প্রথা বলা হয়ে থাকে। ভূমিসত্ত্বের প্রকারভেদ 4 প্রকার। একটা কি জমিদার প্রথা, রাতোয়ারি প্রথা, মহলারি প্রথা ও দেওয়ানি প্রথা, অর্থাৎ 4 প্রকার। জমিদারি প্রথাটা কি? জমিদার প্রথায় জমিদারগণ প্রকৃত জমির মালিক। আর রাতোয়ারি প্রথায় কি? রাতোয়ারি প্রথায় কোনো মধ্যপক্ষ ছাড়াই কৃষকদের সাথে সরকারের সরাসরি সম্পর্ক বিরাজ করে, অর্থাৎ কৃষকরাই জমির প্রকৃত মালিক। এ প্রথায় সরকার 20 হতে 30 বছর পর পর জমির খাজনার হার পুনর্নির্ধারণ বা পুনরায় নির্ধারণ করে থাকে। আর মহলারি প্রথা কি? মহলারি প্রথায় এক বা একাধিক গ্রাম নিয়ে একটি মহল গঠিত হয়। মহলের খাজনা প্রদানের জন্য প্রজারা ব্যক্তিগত ও যৌথভাবে সরকারের নিকট দায়ী থাকে। আর দেওয়ানি প্রথা কি? দেওয়ানি প্রথার ভূমির মালিকই হচ্ছে দেওয়ান। এই প্রথা অনুযায়ী দেওয়ান প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে তার একটি নির্দিষ্ট অংশ কোম্পানিকে দিতেন। উল্লেখ্য যে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেওয়ানি ভূমিসত্ত্ব ব্যবস্থার প্রচলন করেন। তাহলে আমরা ভূমিসত্ত্ব ব্যবস্থা বা প্রথা কয় প্রকার জানলাম? জমিদারি প্রথা, রাতোয়ারি প্রথা, মহলারি প্রথা, দেওয়ানি প্রথা। জমিদারি প্রথা তো তোমরা জানোই যে জমিদারি প্রথাকে স্থায়ী এবং অস্থায়ী 2 ভাগে ভাগ করা যায়। স্থায়ী প্রথায় জমিদারগণ চিরস্থায়ীভাবে খাজনা প্রদান করেন, আর অস্থায়ী প্রথায় নির্দিষ্ট সময়ের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়। তাহলে আমরা 4 প্রকার প্রথারই কি আর ভূমিসত্ত্ব ব্যবস্থা কি জানতে পারলাম। এরপরে আসি চিরস্থায়ী বন্দোবস্ত কি। চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট বলতে আমরা কি বুঝি? জমিদার কর্তৃক সরকারকে যে খাজনা দেয়া হয় তার পরিমাণ চিরদিনের জন্য নির্দিষ্ট ছিল বিধায় একে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন। এতে জমিদারই জমির প্রকৃত মালিক বনে যায়। জমিদাররা বর্ধিত হারে প্রজাদের নিকট হতে জমির খাজনা আদায় করতে পারত এবং বাংলাদেশে 1950 সাল পর্যন্ত এই প্রথাই প্রচলিত ছিল। এরপরে আসি কি প্রান্তিক কৃষক কি এবং ভূমিহীন কৃষক কি। প্রান্তিক কৃষক বলতে আমরা বলি বা মার্জিনাল ফার্মার কি? যে কৃষক নিজের অল্প পরিমাণ জমির আয় দ্বারা পরিবারের ব্যয়ভার সংকলন করতে না পেরে বাধ্য হয়ে অন্যের জমিতে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করে তাকেই প্রান্তিক কৃষক বলে। মানে তোমরা নিজেরাই জানো যে আমাদের ম্যাক্সিমাম কৃষকই কিন্তু যে পরিমাণ তাদের জমিরা রয়েছে সেই পরিমাণ জমির আয়ের দ্বারা তাদের পরিবারের ব্যয়ভার করা সম্ভব হয় না। তখন কি করে? অন্যের জমিতে কাজ করে বা শ্রম দিয়ে সে কী করে? জীবিকা নির্বাহ করে। এ ধরনের কৃষকের জীবনের কোনো প্রতিকূল অবস্থা দেখা দিলে নিজের ওই অল্প জমিটুকু বিক্রি করা ছাড়া আর কোনো কিন্তু দ্বিতীয় উপায় থাকে না। এতে তিনি ভূমিহীন কৃষক ও দিনমজুরে পরিণত হন। উল্লেখ্য যে বাংলাদেশে এই ধরনের কৃষকের পরিবারের সংখ্যা যে পূর্বেও বলেছে যে এত বেশি যে 35% হচ্ছে আমাদের প্রান্তিক কৃষক বা চাষি। এরপরে আসি ভূমিহীন কৃষক কি। প্রান্তিক কৃষক তো বলে যে কিছুটা হলেও তাদের জমি থাকে, আর এখন ভূমিহীন কৃষক কি? নিজের জমি না থাকলেও যারা কৃষিকাজের সাথে জড়িত তাদেরকে ভূমিহীন কৃষক বলা হয়। সাধারণত মজুরি ভিত্তিতে তারা কৃষিক্ষেত্রে শ্রমিক হিসাবে কাজ করে। এদেরকে কৃষি মজুরি বা ক্ষেত মজুরিও বলা হয়। সীমাহীন দারিদ্র্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনসংখ্যার বৃদ্ধি, ভূমির উপর অত্যাধিক চাপ, প্রাকৃতিক দুর্যোগ এই সমস্ত কারণে বাংলাদেশে ভূমিহীন কৃষকের সংখ্যা বাড়ছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু আমরা যেটা জানি যে অধিকাংশ কৃষকই ভূমিহীন। তারা কি করে? অন্যের কাছ থেকে অনেক সময় জমি নিয়ে বর্গা চাষ করে কিংবা অন্যের জমিতে পারিশ্রমিকের বিনিময়ে শ্রম বিনিময় করে জীবিকা নির্বাহ করে এবং তারা চুক্তিভিত্তিতে কাজ করে থাকে। এরপরে বাংলাদেশ চাষাবাদ ব্যবস্থা প্রকারভেদ কত প্রকার ও কী কী? বাংলাদেশে চাষাবাদ ব্যবস্থা প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। এক, মালিক চাষি পদ্ধতি, ভূমি বন্ধক পদ্ধতি, বর্গা চাষ পদ্ধতি, পূর্ব নির্ধারিত পদ্ধতি। মালিক চাষি পদ্ধতি বলতে আমরা বুঝি যে পদ্ধতি মালিক নিজে বা ভাড়াটিয়া শ্রমিক দ্বারা জমি চাষ করানো হয় তাকেই বলা হচ্ছে মালিক চাষি পদ্ধতি। ভূমি বন্ধকি পদ্ধতি কি? দারিদ্র্যের কারণে কৃষকদের বন্ধকিত জমি ঋণদাতা ততদিন পর্যন্ত চাষ করতে পারে যতদিন না ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করতে পারে, এটাকেই বলা হচ্ছে ভূমি বন্ধক পদ্ধতি। আর বর্গা চাষ প্রথা বা বর্গা চাষি কি?
যে ব্যবস্থায় চাষি উৎপন্ন ফসলের একাংশ জমির মালিককে প্রদান করার প্রতিশ্রুতিতে অন্যের জমি চাষ করে তাকে বর্গপ্রথা বা এরূপ চাষিকে বর্গা চাষি বলে। আর পূর্ব নির্ধারিত পদ্ধতি বলতে আমরা কি বুঝি, যে পূর্ব নির্ধারিত পূর্বের পদ্ধতি অনুযায়ী যে চাষাবাদ করা হচ্ছে তাকে পূর্ব নির্ধারিত পদ্ধতি বলা হয়। অর্থাৎ বাংলাদেশ চাষাবাদ ব্যবস্থা 4 প্রকার: মালিক চাষি পদ্ধতি, ভূমিবন্ধক পদ্ধতি, বর্গা চাষ প্রথা এবং পূর্ব নির্ধারিত পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা নিশ্চয়ই ভূমি সংস্কার অর্থাৎ অধ্যায় 7 বিষয়গুলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আলোচনা করলাম এবং তোমরা বুঝতে পারলে এবং জানতে পারলে। আশা করি তোমরা রপ্ত করতেও পারবে। আমরা পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।